We are discussing the complication of peptic ulcer, and first of all is the bleeding, that is hematemesis and melena. When there is a hematemesis and melena, that is, it may happens when there is bleeding from a stomach ulcer or duodenal ulcer, and there are many causes of it, but most of the time we assume that it is as a part of complication of peptic ulcer. Now, when you have got a patient having bleeding, what you should to do or what we should to do? First of all, we need a medical management for the bleeding cases, and we have mentioned the medical managements, and if the medical management fails, then we should to go for surgical management. And what are the indications of surgical management? That is, in spite of medical management, if bleeding persists or recurs despite of endoscopic intervention, তাহলে দুটো একটা প্রথম কারণ আমরা পেলাম যে যদি মেডিকেল ম্যানেজমেন্টে দেওয়া সত্ত্বেও if there is persisting of bleeding or ব্লিডিংটা কিছু সময় স্টপ হয়েছে আবার রিকারেন্স হলো, এরকম কন্ডিশন আমাদেরকে ইন্ডিকেশন দেবে যে পেশেন্ট নিডস সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর একটা কি হতে পারে, ফ্যাক্টরস হুইচ শুড এনকারেজ সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদেরকে মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে না যেয়ে সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাওয়ার ব্যাপারে আমাদেরকে এনকারেজ করবে। অ্যান্ড হোয়াট আর দোজ ফ্যাক্টরস? ফার্স্ট থিং, a large vessel visible in the ulcer base. আমরা তো ব্লিডিংটা ডায়াগনোসিস করেছি বাই এন্ডোস্কোপি। যদি এন্ডোস্কোপিতে আমরা দেখতে পাই এ লার্জ ভেসেল অ্যাট দি আলসার বেস, যেখান থেকে ব্লিড করছে, সেখানে আমাদেরকে ধারণা করতে হবে যে এটা মেডিকেল ম্যানেজমেন্টে কন্ট্রোল হবে না। আরেকটা আছে কি, যে এ মেজর ইনিশিয়াল ব্লিডিং, অর্থাৎ ফার্স্ট চান্সে অনেক বেশি ব্লিডিং হয়েছে, এরকম একটা সিচুয়েশন হলেও আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে ইট মে নট বি কন্ট্রোল বাই মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে কি, পেশেন্ট হসপিটালে তুমি অ্যাডমিশন করেছো, ট্রিটমেন্ট দিচ্ছ, বাট ডিউরিং দি স্টেইং পিরিয়ড ইন দি হসপিটাল ফার্দার ব্লিডিং ইনিশিয়েটস, এই একটা ফ্যাক্টর। আর যদি পেশেন্টের এজটা খুব অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে এটাও একটা ফ্যাক্টর যে অ্যাডভান্স এজে মোস্ট অফ দি পেশেন্ট সাফার্স ফ্রম অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যান্ড দিস অ্যাথেরোস্ক্লেরোটিক আলসার শুড নট বি হিলড অন মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে কি, পেশেন্ট হু হ্যাজ রিকোয়ার্ড মোর দ্যান 6 ইউনিটস অফ ব্লাড ট্রান্সফিউশন। পেশেন্টটা মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে মোর দ্যান 6 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন লেগেছে, এরকম ক্ষেত্রগুলোতেও আমরা ধারণা করব যে দিস ব্লিডিং শুড নট বি স্টপড অন মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে হলো কি, যে কতগুলো ফ্যাক্টর আমরা চিন্তা করি যে ব্লিডিংটা পারসিস্ট করতে থাকে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া সত্ত্বেও, অথবা যদি এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট দেওয়ার পরেও রিকারেন্স হয়, এই একটা কারণে আমরা মনে করব যে সার্জিক্যালে যেতে হবে। আর কতগুলো ফ্যাক্টর যদি আমরা আগের থেকে পেয়ে থাকি, লাইক এ লার্জ ভেসেল, ইনিশিয়াল মেজর ব্লিডিং, রিব্লিড, ওল্ড এজ, অ্যান্ড মোর দ্যান পেশেন্ট নিডস মোর দ্যান 6 ইউনিটস অফ ব্লাড, তাহলে আমাদেরকে সরাসরি সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে হবে। নাও সার্জিক্যাল ম্যানেজমেন্টের এমটা কী হবে? আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাব, বাট হোয়াট শুড বি আওয়ার গোল? ফার্স্ট থিং হচ্ছে দি এইম অফ অপারেশন স্টপ দি ব্লিডিং। আমরা কিন্তু পাকস্থলী স্টমাক আর ডিউডেনামটাকে কেটে বাদ দেওয়ার জন্য অপারেশন করতে যাচ্ছি না। আওয়ার এইম শুড টু স্টপ দি ব্লিডিং। The most common site of bleeding from a peptic ulcer is the duodenum and the posterior part of the first part of the duodenum. It is the common site for bleeding. The duodenum and usually the pylorus are opened longitudinally. আমরা কিভাবে অপারেশনে যাব? আমরা যেহেতু আমরা জানছি যে এই ব্লিডিংটা হচ্ছে মোস্টলি ফ্রম দি ডিউডেনাম, তাহলে আমরা একটা লংগিচুডাল ইনসিশন দেব, সেটা পাইলোরাস অ্যান্ড ডিউডেনামকে ইনভলভ করে। একটা লংগিচুডাল ইনসিশন দেওয়ার বেনিফিট কী আছে সেটা পরে আসছি। দেন উই শুড ফাইন্ড দি আলসার হুইচ ইজ ব্লিডিং, অ্যান্ড ব্লিডিং কন্ট্রোল বাই ইউজিং ওয়েল প্লেস সুচার্স দ্যাট আন্ডাররান দি ভেসেল। এখানে একটা টেকনিকের কথাটা আমরা মেনশন করেছি। ইউজুয়ালি আমরা ডিউরিং অপারেশন আমরা ব্লিডিংটাকে কন্ট্রোল করি বাই মিনস অফ ডায়াথার্মিক কোয়াগুলেশন,
but here we should not to use it, rather we should to use a suture. আমরা তাকে নট, যে ব্লিডিং সাইডটাকে আমরা একটু বড় করে নট দিয়ে আমরা তাকে ক্লোজ করব। কেন আমরা এখানে ডায়াথ্রামিক কোয়াগুলেশন করব না, সেটা হলো যে এন্ডোস্কোপিক্যালি তো আমরা এই কাজটি করতে পারতাম, বাট চান্স সেটাকে ফেল করার, যার জন্য আমরা ওপেন করেছি। সো আমরা ওপেন করেও এটাকে আমরা ডায়াথ্রামিক কোয়াগুলেশন করব না। উই নিড এ সুচার দ্যাট আন্ডাররান দি ভেসেল, এবং সুচারটা আমরা এমনভাবে দিব যাতে ওই ব্লিডিং ভেসেলটাকে আমরা টাইট করে বন্ধ করতে পারি। তারপরে কি করব, আমরা ব্লিডিংটা আমাদের বন্ধ হয়ে গেল, ওই অবস্থায় রেখে আসবো? নো, উই শুড টু ক্লোজ দি incision. We have given a longitudinal incision, and now we would close in transversely, so that is called pyloroplasty. Pyloroplasty অপারেশনটা যেভাবে আমরা করি সেটা করব, and idea of pyloroplasty is that it make the internal opening widened so that food particles can easily pass. যদি আমরা স্টমাক থেকে ব্লিডিং হতে দেখি, obviously we should need a tissue sample for histopathology. Definitive acid lowering surgery is not required now. একটা মনে রাখতে হবে, এই পেপটিক আলসারটা হয়েছে তো তোমার তো অ্যাসিড সিক্রেশনের জন্য, সেখান থেকে একটা কমপ্লিকেশন হয়েছে। তাহলে আমাদের মনে আসতে পারে যে ঠিক আছে, আমরা ব্লিডিংটাকে বন্ধ করলাম, এবার আমরা ডেফিনিটিভ যেটা হচ্ছে অ্যাসিড লোয়ারিং যে অপারেশনগুলো আছে সেটা করব, বাট নো, it is not now indicated. যদি এটা প্রয়োজন হয়, পেশেন্টটাকে ইমপ্রুভ করবে, দেয়ার আফটার ইউ উইল পারফর্ম দোজ থিংস আর কি। তো সো এখানে আমরা শুধু ব্লিডিং ভেসেলটাকে আমরা লাইগেট করে বন্ধ করব। যদি মনে হয়ে থাকে সামটাইমস যে লেফট গ্যাস্ট্রিক আর্টারির কোনো ব্রাঞ্চ এই ব্লিডিংটার জন্য দায়ী, যেটা আমরা লাইগেশন করে বন্ধ করতে পারছি না, ইন দ্যাট সিচুয়েশান উই মে নিড সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি, বাট ইট ইজ এ রেয়ার সিচুয়েশান। কখনো কখনো লাগতে পারে। ইউ হ্যাভ তোমাদের মনে থাকা উচিত যে এরকম একটা অপারেশন হয়তো বা আমাদের করা লাগতে পারে। নাও আমরা এবার ব্লিডিংটাকে বন্ধ করে দিলাম, অপারেশন ক্লোজ হলো, পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দেব। বাট আফটার ডিসচার্জ উই শুড হ্যাভ সাম সাজেশনস ফর দি পেশেন্ট ফর লং টার্ম প্রিভেনশন অফ রিকারেন্স অফ ব্লিডিং আলসার। আমরা যাতে আলসারটা আবার ফিরে না আসে তার জন্য লং টার্ম অ্যাডভাইস দিতে হবে, আদারওয়াইজ ইউর ট্রিটমেন্ট উইল নট বি কমপ্লিট। সেটা কি করতে হবে দেখো, ফার্স্ট থিং আমরা কি করছি দেখো, এইচ পাইলোরি যদি আমরা পেয়ে থাকি ডিউরিং দি ডায়াগনোসিস ইনভেস্টিগেশন, যদি আমরা পেশেন্টের এইচ পাইলোরি ইনফেকশন পজিটিভ হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, we need therapy to control this eradication of H. pylori infection, first thing. আবার যদি দেখো যে পেশেন্টটা যদি NSAID খেয়ে থাকে, তার জন্য যদি এই আলসারটা স্টার্ট হয়ে থাকে, পেশেন্ট শুড বি অ্যাডভাইসড নট টু টেক NSAID, and if she needed NSAID should be under cover of PPI. তারপরে আসছে কি, লো ডোজ অ্যাসপ্রিন। যে সমস্ত পেশেন্টগুলো লো ডোজ অ্যাসপ্রিন খেয়ে থাকে তাদের ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে যে ইট শুড টু স্টপ ইট। কেন? যে অ্যাসপ্রিনটা আমাদের ব্লাডটাকে পাতলা করে রাখে, ব্লিডিংটা কন্ট্রোল হতে থাকে না। দেন তোমাকে নেক্সট অ্যাডভাইস দিতে হবে কি, অ্যাসপ্রিনটাকে স্টপ করো। আর লাস্টলি ইডিওপ্যাথিক কিছু কারণ থাকতে পারে, যে ইডিওপ্যাথিক কারণের জন্য আমরা লং টার্ম পিপিআই ড্রাগ সাজেস্ট করব। তাহলে কতগুলো জিনিস আমরা যে কারণগুলো আগে পেয়েছি, ফার্স্ট থিং এইচ পাইলোরি ইনফেকশনের জন্য এটা হতে পারে, যদি আমরা মনে করি এইচ পাইলোরি রেডিকেশন করতে হবে। যদি এনএসআইডির জন্য এরকম হওয়ার চান্স থেকে থাকে, এনএসআইডি স্টপ করতে হবে। অ্যান্ড ইফ এনএসআইডি ইজ অ্যাকচুয়ালি নিডেড দেন শুড বি গিভেন অন দ্য কভার অফ পিপিআই। যারা অ্যাসপ্রিন ইউজার তাদেরকে অ্যাসপ্রিনটাকে স্টপ করতে সাজেশন দিতে হবে। অ্যান্ড যদি ইডিওপ্যাথিক হয়ে থাকে যে কোনো কারণ আমরা পেয়েছিলাম না, সেক্ষেত্রে উইল সাজেস্ট হিম টু টেক পিপিআই ফর লং টাইম। নাও other than peptic ulcer, there are other diseases of the stomach and duodenum which may produces hematemesis and melena. That is another disease named erosive gastritis. নামটা জেনে রাখো, erosive gastritis. আরেকটা আছে মেলোরিওসিস্টিয়া।
আরেকটা আছে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, আরেকটা আছে টিউমার, আরেকটা আছে যে যদি কোনো ভাস্কুলার ম্যালফরমেশনটা হয়ে থাকে, তাহলে these are the other causes where we may get bleeding, that is hematemesis and melena. তাহলে হোয়াট ইজ ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, যেহেতু আমরা জিনিসটা জানলাম আমাদের একটু ধারণা থাকতে হবে যে হোয়াট ইজ ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। এটা আমরা বলছি যে ডিস্ট্রাকশন অফ দি মিউকোসা অফ দি স্টমাক, যে আলসার হয়নি বাট ডিউ টু এনএসআইডি ড্রাগ ইউজেস or alcohol or due to extreme stressful কন্ডিশনে লাইফ লিড করার জন্য দেখা যাচ্ছে যে স্টমাক ওয়ালে একটা মিউকোসাটা ইরোডেড হয়ে গেছে। ইরোশন মানে কি? ছুলে যাওয়া, ক্ষয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে যে সমস্ত পার্সন তারা এনএসআইডিতে হ্যাবিচুয়েটেড অথবা অ্যালকোহলে হ্যাবিচুয়েটেড অর যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে, এরকম কিছু সিচুয়েশনে আমরা দেখলাম যে স্টমাকের ওয়ালে কিছুটা ইরোশন হয়েছে। ইরোশনের বাংলা অর্থ তো সবাই জানো যে কিছু জায়গা ক্ষয়ে গেছে স্টমাকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কী হচ্ছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। অ্যান্ড আলসারগুলো তখন এন্ডোস্কোপিক ভিউটা আমরা পিকচারে দেখানোর চেষ্টা করেছি যে এই ধরনের একটা আলসার সেখানে আসে, এবং সেখানে আমরা তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য কি করব? ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ বাই চেঞ্জিং দি নন সিলেক্টিভ NSAIDs টু সিলেক্টিভ COX-2 ইনহিবিটর অ্যান্ড স্টপ অ্যালকোহল অ্যান্ড টেকিং প্রোফাইল্যাকটিক অ্যান্টাসিডস। তাহলে আমরা এর ট্রিটমেন্টটা ফার্স্টে কি দিব? NSAIDটা স্টপ করতে হবে। যদি খুব নেসেসারি হয় তাহলে ইনহিবিটর যেগুলো আছে, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করতে পারি। আর হলো অ্যালকোহল, যদি সে মানে হ্যাবিচুয়েটেড হয়ে থাকে অ্যালকোহলটা স্টপ করতে হবে, এবং প্রোটেক্টিভ লিকুইড অ্যান্টাসিড আমরা তাদেরকে অ্যাডভাইস করতে হবে। বিশেষ করে সুক্রালফেট জাতীয় এক ধরনের অ্যান্টাসিড আছে যারা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে স্টমাকের আলসারের উপরে, সো দ্যাট আলসার ক্যান হিল। সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড ইন সিভিয়ার গ্যাস্ট্রাইটিস। তাহলে যদি খুব বেশি না হয়ে থাকে ইউজুয়ালি মেডিকেল ম্যানেজমেন্ট এটা কন্ট্রোল হয়। আর যদি হোল স্টমাকে যদি গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে যায় তাহলে আমাদেরকে সার্জারি ছাড়া কোনো অপশান থাকে না।